This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই একটা বড় খবর দিয়ে শুরু করি, কারণ শেখ মুজিবের জেলা, সেই জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া। আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। দোকানে মহিলারা যেতে পারবেন না, তাদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না এবং মহিলারা বাজারে এলে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এমনই ফতোয়া জারি করা হয়েছে। গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা এলাকা, সেখানে ফতোয়া জারি করেছে কারা? মৌলবাদীরা। গোটা দেশে ফতোয়া জারির হুঙ্কার দিয়েছে এই কট্টরপন্থীরা। কট্টরপন্থীদের ফতোয়া ঘিরে আবারও মুখ পুড়ল বাংলাদেশের। মহিলার কাছে আগামীকাল দোকানদার ভাইয়েরা, কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, কোনো জীব জানোয়ার বিক্রি করব না। এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। দোকানদার ভাইয়েরা, কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। খোদ শেখ মুজিবের জেলা, সেই জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া শুনলেন আপনারা। আফগানিস্তানের ছবি এখন কি বাংলাতে? প্রশ্ন তো উঠবেই, কারণ আজ থেকে বেশ অনেকগুলো বিধিনিষেধ জারি করা হচ্ছে সেখানে। কট্টরপন্থীরা এই বিধিনিষেধগুলো জারি করছেন। আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধ, দোকানে মহিলারা যেতে পারবেন না, তাদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না। ভাবতে পারছেন, তাদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না, পাশাপাশি তারা যদি বাজারে যান তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কি পরিস্থিতি! মহিলাদের উপর কিভাবে ফতোয়া জারি করা হচ্ছে এবং সেই ফতোয়া মাইকিং করা হচ্ছে কোথায়? গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা এলাকা, সেই ছবি দেখছেন আপনারা। আগামীকাল থেকে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন বাবু, আপনি এই যে ফতোয়া জারি করা হয়েছে সেই মাইকিংটাও শুনলেন। আমি আরো একবার আপনাকে জানিয়ে দিচ্ছি যে মহিলাদের উপর কতগুলো বিধিনিষেধ জারি করা হয়েছে। একেবারে তাদের বাজারে যাওয়া যাবে না, তারা বাজারে গেলে তাদের ফিরিয়ে দিতে হবে, পাশাপাশি তারা যেন তাদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না। মানে তালিবানি শাসন কি বাংলাদেশে ফিরে আসে, সেই ছবি কি আমরা দেখতে চলেছি? আপনার কি রিয়াকশন? কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। গত 30 বছর ধরে চাকরি করছি এবং আমি এই নিয়ে কাজ করি, এইটাই আমার গবেষণার বিষয়। এই ইসলামিক মৌলবাদ কোথায় পৌঁছাতে পারে বাংলাদেশের মানুষের এখনো ধারণা নেই। আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যারা এই ফলো করে এদের, তাদেরও কোনো ধারণা নেই। আপনি বাইরে যাওয়ার কথা বলে ছেড়ে দিন, তালিবানি শাসনে বা ইসলামিক মৌলবাদ খিলাফত শাসন যেখানে চলে, সেখানে মহিলাদের এমনকি ফলে খাবার মধ্যে নিষিদ্ধ রয়েছে, যে মহিলারা কলা খেতে পারবেন না। আমি কি বলবো, এর থেকে বেশি আর বলা যাচ্ছে না মানে টিভি চ্যানেলে। এই জায়গায় এটা ধর্মান্ধরা পৌঁছে গেছে। বাংলাদেশ এই জায়গায় আসছে, আমরা তো বারবার বলেছি যে এই ফেজ গুলো করে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে শরিয়াতি চালু হবে, কানুন খিলাফত চালু হবে। ইভেন এই বিএনপির মতো লোকরা যারা সাপোর্ট করছে তাদেরও মানে এরা কেটে ফেলে দেবে, কারণ খিলাফত শাসনের কাছে কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ, কোনো যুক্তি তর্ক কিছু চলবে না। অনেক ধন্যবাদ মিস্টার চক্রবর্তী, আপনার কথাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। কোনো কিছু বিক্রয় করব না। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আশঙ্কাজনক অবস্থা। বাংলাদেশ যে গভীর খাদের তলায় তলিয়ে যাচ্ছে তার আরও একটা নমুনা আসলো সামনে। সনাতনী এবং ইসকন মতাদর্শী হওয়ার জন্যই একজন উপাচার্য, তাকে নিশানা করলো কট্টরপন্থীরা। চট্টগ্রাম প্রিমিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবি এবার, সেই দাবিতে বিক্ষোভ জানালো পড়ুয়ারা। উপাচার্যের পদত্যাগের জন্য সময় পর্যন্ত বেঁধে দিয়েছে এই বিক্ষোভকারীরা। চলছে অবস্থান কর্মসূচিও। পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সহ সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে কট্টরপন্থী ছাত্রছাত্রীরা। বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা। কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, আতঙ্ক পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়েছে।
বাংলাদেশের ছবিটা আরো একবার একটু পরিষ্কার করে বোঝবার চেষ্টা করি। টেলিভিশনে কি হচ্ছে? সৌভ্রাতৃত্বের বার্তা, এবং বাস্তবের মাটিতে সংখ্যালঘু যারা তাদের উপর নির্মম অত্যাচার, ঠিক এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান ছবি। সিলেট এবং রংপুর সেই ডিভিশনে একের পর এক জেলা, সেই জেলাগুলোতে সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হচ্ছে। শীতের মধ্যে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি। হামলা চলছে শুধুমাত্র বাড়িতে নয়, ধর্মস্থানে পর্যন্ত। কবে বন্ধ হবে এই অত্যাচার? কবে শান্ত হবে ওপার বাংলা? গভীর সংশয় গোটা বিশ্ব জুড়ে। জ্বলছে সোনার বাংলা, পুড়ছে মানবতা। মুজিবের স্বপ্নের বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘু হিন্দুরা। ভয়াবহ পরিস্থিতি সিলেট ডিভিশনের সুনামগঞ্জ জেলার মঙ্গলা গ্রামে। রাতভর তাণ্ডব চালায় কট্টরপন্থীরা। শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর চলে। একের পর এক দোকানে আগুন লাগানো হয়। বাদ যায়নি সংখ্যালঘুদের ধর্মস্থান। পরে সেনাবাহিনী নামানো হলেও যা ঘটার তা ঘটেই গিয়েছে। সুনামগঞ্জের সুনাম যখন ধুলোয় লুটোচ্ছে, তখন এপার বাংলার কোচবিহার সীমান্ত লাগোয়া বাংলাদেশের নীলফামারীতে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হয়। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করায় এক হিন্দু যুবককে বেধড়ক মারধর করে কট্টরপন্থীরা। শুধু সেখানকার হিন্দু নাগরিকরাই নন, বাংলাদেশে ঘুরতে যাওয়া বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবারই জানা। আমরা বলছি কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের এখানে 1.5 কোটির মতো হিন্দু জনগোষ্ঠী থাকেন। আমরা তো মনে করছেন তারা আমাদের ভাই বোন, তারা আমাদের ছেলে মেয়ে বা আমাদের বাপ মা। শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। আইন আদালতের দ্বারস্থ হয়ে যে রেহাই মিলবে, এও নিতান্তই দুরাশা। কেন? নিজেরাই দেখুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। চট্টগ্রামের আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার কথা ছিল যার, সেই আইনজীবী রমেন রায়ের এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মামলা হয়েছে আরও 70 জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে। হুমকির মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। আমরা অবশ্যই তার লিগ্যাল অ্যাটমসফিয়ারকে আমরা সেফ এন্ড সাউন্ড রাখার একদম আমাদের কমিটেড। চিন্ময় প্রভুর যদি লয়ার মনে করেন যে উনি ইনসিকিউরিটিতে ভুগছেন, উনি আমাদেরকে বলেন, আমরা ওনাকে সিকিউরিটি দিব। এটা আমাদের একদম কমিটমেন্ট। 1972 সালে বাংলাদেশের সংবিধান বিল পাশের প্রাক্কালে নতুন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালন করবে। তাদের বাধা দেওয়ার ক্ষমতা এই রাষ্ট্রে কারও নেই। আমাদের আপত্তি শুধুমাত্র এই যে ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। অথচ বঙ্গবন্ধুর বাংলাদেশেই যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, সেই নজির কাঁপিয়ে দিয়েছে সমগ্র বিশ্বকে। অনেকেই বলছেন, তাহলে কি মানবতার বদ্ধভূমিতে পরিণত হলো বাংলাদেশ? TV9 বাংলা। হিন্দুদের উপর অত্যাচার চলছে বাংলাদেশে, এবং বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচারের তীব্র নিন্দা করেছেন বাইচুল ভুটিয়া। Very unfortunate Bangladesh যেরকম the kind of violence হচ্ছে is not good for Bangladesh and also is not good for neighboring state like India, and I hope the Bangladesh government does bring everything under control, and also যেরকম ওখানে especially with minorities যেরকম there has been a lot of attacks on minorities. I think the government has to really look into it. অত্যাচার চলছে বাংলাদেশে। কলকাতার কি খবর? কলকাতায় চলছে তার প্রতিবাদ। আজ রানী রাসমণি রোডে প্রতিবাদ হিন্দুদের। প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দু অধিকারী সমস্ত দলকে আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে কলকাতায় প্রতিবাদ। হিন্দুরা আক্রান্ত, প্রত্যেক দিন আক্রান্ত। প্রত্যেক হিন্দুরই উচিত কর্মসূচি তাতে অংশগ্রহণ করা। সবাই যেতে পারে, ওখানে তো ঝান্ডা নেই। আমি কেন আমন্ত্রিত করার কেউ নেই। আমি হিন্দু, আমি যাব। বাংলাদেশ অশান্ত, অশান্ত বাংলাদেশে রয়েছেন ছেলেরা।
স্বাভাবিকভাবেই ঘুম উড়ে গেছে কেতুগ্রামের বৃদ্ধ বাবার। ওপারে হিন্দুদের উপরে অত্যাচার চলছে লাগাতার। বৃদ্ধ কালীপদ রায় তিনি কাটোয়ায় থাকলেও তার 3 ছেলে এবং তাদের পরিবার থাকে বাংলাদেশে। বাংলাদেশের পরিস্থিতিতে আপনজনদেরকে নিয়ে একেবারে উদ্বিগ্ন বৃদ্ধ দম্পতি। ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কালীপদ রায়। আর এই বর্ডার হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে আর আসতে পারতেছে। কি আসতে পারছে না? আমার ছেলে চিন্তা রাত্রে ঘুম এসেছে। ছেলে এক ছেলে মাস্টারি করে আর 2 ছেলে মাঠে কাজ করে। ওপারে নির্মমতা, এপারে কি ছবি, এপারে মানবিকতা। চুক্তি অনুযায়ী গেদে সীমান্ত দিয়ে ভারতের তৈরি নতুন মালগাড়ি পৌঁছলো বাংলাদেশে। 70 থেকে 80টা বগির মালগাড়ি পাঠালো ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি ছিল যে 600টারও বেশি বগিযুক্ত মালগাড়ি পাঠানো হবে এবং সেই চুক্তি অনুযায়ী আজ একটা মালগাড়ি পৌঁছালো, তবে কোনো পণ্য পাঠানো হয়নি। বাংলাদেশের সরকার পতনের আগে থেকেই চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী গেল। এরপরেও কি আরো যাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, মনে হচ্ছে এখনো যাবে, যেহেতু 1000টা যাওয়ার কথা, এই 6 নম্বর যাচ্ছে। একবারে হয়তো 70 কি 80টা করে যায় মালগাড়ি আর কি, যে বগিগুলো। দেখুন, বাংলাদেশের খবরে তো আমাদের নজর থাকবেই, আমরা লাগাতার নজর রেখেছি, কিন্তু পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। একটা গুরুত্বপূর্ণ খবরে আসুন নজর রাখি। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। শাসক দলের প্রভাব খাটিয়ে টাকা হাতানোর অভিযোগ। চাকরি না মেলায় টাকা চাইতে গেলে জুটল কি বেদম মার। বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা সাফিউল্লাহ খানের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক তৃণমূল নেতা। কথা বলবো আমাদের সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, অভিযোগ কি যে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ করলো তৃণমূল নেতা এবং যখন চাকরি চাইতে গেল বা টাকা চাইতে গেল তখন মার জুটলো। চাকরি দেওয়ার অধিকার কি তৃণমূল নেতার আছে? ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, দলের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ, এবং যখন বারবার চাইতে যায় ওই টাকা ফেরতের দাবি করে যখন, তখন তাকে মারধর করে। এবং এর আগেও 2টো চেক দিয়েছিল তাকে টাকা ফেরতের নামে, সেই চেক বাউন্স হয়েছে। গতকালই গোহাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগ দায়েরের পরই ওই তৃণমূল নেতা পলাতক। যেটা অভিযোগ, যখন টাকা চাইতে যায় তখন 2জনকে বেধড়ক মারধর করে এবং এই আইসিডিএস কেন্দ্রে তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করার পরেই টাকা চাইতে দেয়। যদিও এই তৃণমূল নেতার চাকরি দেওয়ার ক্ষমতা নেই, এমনটাই জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ, নজর রাখো। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল, আজ 2 বছর ঘুরেছে টাকা দেবো করে, কিন্তু টাকা দেওয়ার কোনো নাম নেই। আমার দাদিমা ওর বাড়িতে টাকাটা আনতে গেছিল আজকে, সেই জন্য মারধর করা হয়েছে। লাঠি মানে পায়ে করে, আর শুধু লাঠি মেরেছে তো। আজ 1.5 বছর আমাকে প্রত্যেক দিন ডেট দিচ্ছেন, আজ দিয়ে দেবো, কাল দিয়ে দেবো। কতটা? 3.5 লক্ষ টাকা। উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ। কোন দল করে? টিএমসি পার্টি করে। এইভাবে ওরা দীর্ঘদিন তোলাবাজি করে, তাই আজকে ভরসা পাচ্ছে না যে আরামবাগ সাব ডিভিশনে বা আরামবাগ যে সাংগঠনিক জেলা আছে, তৃণমূল কংগ্রেসের কাউকে দায়িত্ব দিতে পারছে না, যেখানে নেত্রী মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি নিজে জেলাটাকে দেখব। আজকে তাহলে কার উপর ভরসা করবে এলাকার মানুষ, সাধারণ মানুষ? দল এই জিনিসকে সমর্থন করে না। কেউ কোথা থেকে দলের নাম ভাঙিয়ে টাকা তুলবে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু থানায় অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করে দেখবে। যদি তদন্ত প্রমাণিত হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে আইনের পথে চলবে।